বাংলাদেশ মিয়ানমার প্রতিবেশী দুই দেশ, এক রোহিঙ্গা সংকট যেন দুই দেশের মধ্যে অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। তারপরও নিজেদের প্রয়োজনে সব সময় এক দেশ যেন অপরের দিকে হাত বাড়ায়, এমন এক বাস্তবতায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সুয়ে মোয়ে সচিবালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাতে গেলে প্রস্তাব দেওয়া হয়। এ সময় প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য দেওয়া হয়। দর্শক, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি নতুন কোনো সমস্যা নয়। শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং গৃহস্থালী সব ক্ষেত্রেই গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে, কিন্তু দেশের নিজস্ব গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন কমছে। ফলে এলএনজি, যেটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সেটি আমদানির উপর নির্ভরতা বাড়লেও আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এ বাস্তবতায় আবার আলোচনা এসেছে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব। বিশেষজ্ঞদের মতে এটি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক নানা চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, কেন এখন মিয়ানমারের গ্যাসের দিকে বাংলাদেশের নজর? দর্শক, বাংলাদেশ বর্তমানে প্রতিদিন প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে উল্লেখযোগ্য ঘাটতির মুখে রয়েছে। দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো পরিণত পর্যায়ে পৌঁছে যাওয়ায় উৎপাদন ধীরে ধীরে কমছে। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে মিয়ানমারের রাখাইন উপকূলে রয়েছে উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ। বহু বছর ধরে দেশটি চীন ও থাইল্যান্ডে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করছে। অর্থাৎ গ্যাস রফতানির অবকাঠামো এবং অভিজ্ঞতা মিয়ানমারের আগে থেকেই রয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিকভাবে মিয়ানমার বাংলাদেশের সবচেয়ে কাছের গ্যাস সমৃদ্ধ প্রতিবেশী। দর্শক, এক কথায় যদি বলি, পুরনো চিন্তায় আবারও নতুন করে সামনে নিয়ে আসা হচ্ছে। চলুন বিষয়টি ব্যাখ্যা করা যাক। মিয়ানমার থেকে গ্যাস আনার চিন্তা একেবারে নতুন নয়। প্রায় 2 দশক আগেও এ নিয়ে আলোচনা হয়েছিল। তখন ভারতও এই গ্যাস নিজেদের দেশে নেওয়ার জন্য বাংলাদেশ হয়ে পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ট্রানজিট সুবিধার রাজনৈতিক মতপার্থক্য এবং আঞ্চলিক কূটনৈতিক জটিলতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে মিয়ানমার সরাসরি চীনের দিকে ঝুঁকে পড়ে এবং রাখাইন থেকে ইউনান প্রদেশ পর্যন্ত দীর্ঘ গ্যাস পাইপলাইন নির্মাণ করে। এখন বাংলাদেশের গ্যাস সংকট তীব্র হওয়ায় সেই পুরনো ধারণায় আবার নতুন করে আলোচনা এসেছে। বর্তমানে বাংলাদেশ যে এলএনজি আমদানি করে সেটিকে তরল অবস্থায় জাহাজে আনা হয়, এরপর পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই পুরো প্রক্রিয়ায় ব্যয় অনেক বেশি। অন্যদিকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি গ্যাস এলে পরিবহন ব্যয় কমতে পারে, দীর্ঘমেয়াদে তুলনামূলক স্থিতিশীল দামে গ্যাস পাওয়া সম্ভব। তাছাড়া শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পাওয়া যেতে পারে, বিদ্যুৎ উৎপাদনের খরচ কমার সম্ভাবনাও তৈরি হবে। আর দিন শেষে বৈদেশিক মুদ্রার উপর চাপ কিছুটা কমতে পারে। অর্থাৎ এটি শুধু জ্বালানি নয়, সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? এক কথা উত্তর হলো না। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্য দীর্ঘদিন ধরে সংঘাতপ্রবণ এলাকা। সামরিক সরকার, বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘর্ষ প্রায় দেখা যায়। যদি পাইপলাইন সংঘাতপূর্ণ এলাকার মধ্য দিয়ে যায়, তাহলে সেটি নাশকতা, হামলা কিংবা সামরিক সংঘর্ষের ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে রাজনৈতিক অস্থিতিশীল এলাকায় জ্বালানি পাইপলাইন প্রায় হামলার লক্ষ্যবস্তু হয়। ফলে শুধু পাইপলাইন নির্মাণ করলেই হবে না, সেটির দীর্ঘমেয়াদী নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এখানে আরও ঘটনা আছে। বাংলাদেশ ও মিয়ানমার ছাড়াও কি ফ্যাক্টর হলো চীন। এখানেই আসে ভূরাজনীতির প্রশ্ন। মিয়ানমারের জ্বালানি খাতে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীদের একটি হলো চীন। রাখাইন থেকে ইউনান পর্যন্ত যে গ্যাস ও তেল পাইপলাইন রয়েছে, সেটিও চীনের অর্থায়নে নির্মিত। যদি বাংলাদেশ নতুন পাইপলাইন নির্মাণ করতে চায়, তাহলে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে। কারণ মিয়ানমারের জ্বালানি অবকাঠামো এবং বিনিয়োগ কাঠামোয় বেইজিং এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ভারতও বাংলাদেশের জ্বালানি খাত এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে কৌশলগত স্বার্থ ধরে রাখতে আগ্রহী। ফলে এই প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশেরও অংশ হয়ে উঠতে পারে। তারপরও আশার আলো কিছুটা হলেও আছে। যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ কয়েকটি বড় সুবিধা পেতে পারে। প্রথমত, জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়বে। বর্তমানে দেশীয় গ্যাস এবং এলএনজির উপর যে নির্ভরতা রয়েছে, তার সঙ্গে নতুন একটি স্থলভিত্তিক উৎস যুক্ত হবে।
দ্বিতীয়ত, শিল্পাঞ্চলগুলিতে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল হতে পারে, এতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমলে সামগ্রিক অর্থনীতিও লাভবান হতে পারে। সবশেষে বলা যায়, মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির ধারণা আকর্ষণীয় হলেও এটি সহজে কোনো প্রকল্প নয়। অর্থনৈতিক দিক থেকে এটি বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে, কিন্তু নিরাপত্তা, কূটনীতিক এবং আঞ্চলিক রাজনীতির জটিলতা অতিক্রম করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সামনে এখন মূল প্রশ্ন হলো, দেশকে শুধু এলএনজির উপর নির্ভর থাকবে নাকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি সংযোগ গড়ে তুলবে। যদি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়, দুই দেশের সম্পর্ক উন্নত হয় এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা পাওয়া যায়, তাহলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠতে পারে। তবে আপাতত এটি একটি সম্ভাবনাময় প্রস্তাব, যার বাস্তবায়ন নির্ভর করবে অর্থনৈতিক, কূটনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির জটিল সমীকরণ কতটা সফলভাবে সামাল দেওয়া যায় তার উপর।